মহাজাগতিক সময়ে যুগ পরিবর্তন এই ধারণাগুলো নিয়ে ভাবলে কেমন যেন লাগে, তাই না? হ্যাঁ, মানে সত্যি বিশাল একটা ব্যাপার। যেমন ধরুন, আমরা যেটাকে ১ বছর বলি সেটা নাকি দেবতাদের মাত্র একদিন আর রাত। ঠিক তাই। সময়ের এই বিশাল মাপটা বোঝা বেশ কঠিন। আজ আমরা এই সময়ের বিরাট প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, বিশেষ করে কলি যুগ, যুগের সমাপ্তি বইয়ের একটা অংশের ওপর ভিত্তি করে। যেখানে পরাশর মুনি মৈত্রেয়কে সময়ের গণনা আর যুগ চক্রের কথা বলছেন। হ্যাঁ, আমাদের লক্ষ্য হল হিন্দু পুরাণ অনুসারে সময়ের এই হিসাবটা বোঝা, মানে এই যে 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, কি করে আসে যায় এই সব। একদম। আর পরাশর কলিযুগকে ঠিক কিভাবে দেখছেন সেটাই একটু গভীরে গিয়ে দেখব আমরা। বেশ, তাহলে শুরু করা থাক। পরাশর মুনির সময়ে মাপার যে বিভিন্ন এককের কথা বলছেন সেগুলো কিন্তু সত্যি অবাক করার মতো। অবশ্যই। যেমন মানুষের 1 মাস নাকি পিতৃগণ, মানে আমাদের প্রয়াত পূর্বপুরুষদের, মাত্র 1 দিন আর রাত। হ্যাঁ, আর তারপর বলছেন মানুষের গোটা একটা বছর, দেবতাদের মাত্র 1 দিন রাত। ভাবা যায়। আর এই দেবতাদের মাপে যখন 12,000 বছর হয়, মানে দিব্য 12,000 বছর, তখনই ওই 4টে যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি মিলে একটা পুরো চতুর্যুগ হয়। ও হ্যাঁ, আচ্ছা, 12,000 দিব্য বছরে এক চতুর্যুগ। ঠিক। আর এই রকম 1,000 চতুর্যুগ যখন পার হয়, তখন সেটা নাকি ব্রহ্মার মাত্র 1 দিন। একদিন, শুধু দিন না, মানে দিন আর রাত মিলিয়ে ব্রহ্মার 1 দিন হয় 1,000 চতুর্যুগে। এখানে লক্ষণীয় বিষয় হলো সময়কে কত বিশাল, মানে একটা চক্রাকার রূপে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা শুধু বছর গুণে যাওয়া নয়, মানে একটা বিরাট আবর্তন যেন। একদম, একটা কল্প, মানে ব্রহ্মার একদিন শুরু হয় সৃষ্টি দিয়ে, যেটা সত্যযুগে শুরু হচ্ছে। হ্যাঁ, আর কল্প শেষ হয়, মানে ব্রহ্মার দিন শেষ হয় কলিযুগের শেষে সংহার দিয়ে, তারপর আবার নতুন চক্র। এই চক্রাকার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই, এটাই সময়ের ধারণাকে একটা অন্য মাত্রা দেয়। শুরু বা শেষ নয়, বরং একটা নিরন্তর পরিবর্তন চলছে। এই বিশাল প্রেক্ষাপটেই তো মৈত্রেয় প্রশ্নটা করেছিলেন, তাই না, কলিযুগ নিয়ে। হ্যাঁ, কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলেন সেই যুগটা কেমন, যখন উৎস বলছে অধর্ম বা পাপ প্রায় পূর্ণ মাত্রায় থাকে। এই প্রশ্নটা থেকেই আমরা আসলে কলিযুগের চরিত্রটা বুঝতে শুরু করি। ঠিক। এই প্রশ্নের উত্তরেই পরাশর কলিযুগের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলেন, যেমনটা আমরা উৎসে পাই। কি রকম বৈশিষ্ট্য? তিনি বলছেন, ধরুন এই যুগে মানুষের মধ্যে দেব প্রবৃত্তি কমে যায়, মানে ওই যে সাত্ত্বিক গুণ বা ভালোর দিকে ঝোঁক, সেটা কমে যায়। হ্যাঁ, খুবই কমে যায়। আর আচার ব্যবহার, বর্ণাশ্রমের নিয়মকানুন, মানে সামাজিক স্তর আর জীবনের পর্যায় সম্পর্কিত যে নিয়মগুলো ছিল, সেগুলোরও বেশ অবক্ষয় দেখা দেয়। অবক্ষয় মানে কি লোকে আর মানে না, নাকি নিয়মগুলোই পাল্টে যায়? উৎস কি বলছে? উৎস মূলত বলছে পালনে অনীহা বাড়ে, শিথিলতা আসে। ও আচ্ছা। যেমন ধরুন বেদে যে নানান ক্রিয়াকাণ্ডের কথা আছে, বিভিন্ন যজ্ঞ বা ধর্মীয় আচার, হ্যাঁ হ্যাঁ, সেগুলোর প্রতি মানুষের আগ্রহ কমে যায়। এমনকি বিবাহরীতি বা অন্যান্য সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও নিয়ম মানার প্রবণতাটা কমে আসে। তার মানে একটা সামগ্রিক পরিবর্তন। বলতে গেলে তাই। পরাশরের বর্ণনা অনুযায়ী এটা সামাজিক আর আধ্যাত্মিক কাঠামোর একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। এটা যেন কলিযুগের একটা স্বাভাবিক চরিত্র হয়ে দাঁড়ায়। তাহলে এই আলোচনা থেকে আমরা উৎস অনুযায়ী কলিযুগ নিয়ে কয়েকটা মূল ধারণা পেলাম। প্রথমত, সময়ের এই বিশাল, মানে প্রায় অচিন্তনীয় একটা মহাজাগতিক গণনা। দ্বিতীয়ত, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের চক্রাকার আবর্তন। আর তৃতীয়ত, পরাশরের মতে কলিযুগের কিছু নির্দিষ্ট লক্ষণ, যেমন আপনি বললেন সাত্ত্বিক গুণের অভাব আর সামাজিক ধর্মীয় নিয়মাকানুনে শিথিলতা। একদম, এই বিষয়গুলোই পরাশর তুলে ধরেছেন। আচ্ছা, সব মিলিয়ে তো একটা চিত্র পাওয়া গেল উৎস থেকে। হ্যাঁ, তবে এখানে একটা ভাবনার বিষয় আছে। এই যে উৎসে নৈতিক বা সামাজিক অবক্ষয়ের কথা বলা হচ্ছে, বা বলা ভালো পরিবর্তনের কথা, এই ধারণাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নতুন করে কি ভাবায়? যুগ পরিবর্তনের এই পৌরাণিক ব্যাখ্যা, এগুলো কি ব্যক্তির কাছে সময়ের প্রকৃতি নিয়ে, বা ধরুন সমাজের গতিপথ নিয়ে, বা আমাদের নিজেদের আচরণের তাৎপর্য নিয়ে কোনো নতুন প্রশ্ন তোলে? সত্যিই তো, মানে এই প্রাচীন বর্ণনাগুলো আজকের প্রেক্ষিতে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে, বা আমাদের কি দৃষ্টিকোণ দিতে পারে? হ্যাঁ, হয়তো এটাই আমাদের আজকের আলোচনার পর একটু ভেবে দেখার বিষয়। প্রাচীন কিছু শাস্ত্র থেকে কলিযুগ সম্পর্কে যা জানা যায়,
চলুন আজ সে বিষয়ে একটু কথা বলা যাক। হ্যাঁ, বিশেষ করে পরাশর মুনি মৈত্রেয়কে যা বলেছিলেন সেই হাওয়ালে। ঠিক, আমাদের কাছে এই নিয়ে দুটো লেখার অংশ আছে, একটা ইংরেজি দ্য কালি ইউগা এন্ড অফ এজেস, আর অন্যটা বাংলায় কলিযুগের লক্ষণ ও পরিণতি। আচ্ছা, তো আজকে আমরা আসলে দেখতে চাই যে এই উৎসগুলো থেকে কলিযুগের মূল বৈশিষ্ট্য বা তাৎপর্যটা কি উঠে আসে। বেশ, তো শুরু করা যাক। পরাশর শুরুতেই বলছেন কলিযুগে নাকি মানুষের যে স্বাভাবিক দেব প্রবৃত্তি বা ধরুন আচার ব্যবহার, মানে মানুষের ধার্মিক ভাবটা কোণে আসবে। হ্যাঁ অনেকটা তাই, আর বর্ণাশ্রমের নিয়ম সমাজের যে স্তরভাগ আর জীবনের পর্যায়গুলো ছিল সেগুলোও ঠিক থাকবে না বলছেন। একদম, বেদের ক্রিয়াকর্ম, বিয়ের নিয়মকানুন এগুলো মানুষ ঠিকঠাক পালন করবে না। এমনকি গুরু শিষ্য বা স্বামী স্ত্রীর মতো যে সম্পর্কগুলো সেগুলোও নাকি বিপরীত হয়ে যাবে পাওয়া যায়। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত, তাই না? সামাজিক আর নৈতিক যে কাঠামোটা সেটাই তো, সেটা যেন একেবারে নড়ে যাচ্ছে। যেমন ধরুন, বলা হচ্ছে শক্তি থাকলেই যে কেউ রাজা হতে পারবে, বংশ পরিচয় আর প্রধান থাকবে না, যার ক্ষমতা তারই শাসন। অনেকটা সেরকমই। আবার দেখুন, দীক্ষা না নিয়েও অনেকে নাকি ব্রাহ্মণ বলে নিজেদের পরিচয় দেবে। আচ্ছা, আর প্রায়শ্চিত্ত বা দেবপূজা, এই সৎকিছুর নিয়মকানুন মানুষ নিজের ইচ্ছে মতো সুবিধা মতো পাল্টে ফেলবে। ব্যক্তিগত মূল্যবোধের কথাও তো আসছে, যেমন সামান্য একটু ধন সম্পদ হলেই নাকি মানুষ খুব অহংকারী হয়ে উঠবে। হ্যাঁ, অল্প ধনেই গর্ব। আর নারীদের সাজসজ্জা বলছে অলংকার কমে গিয়ে শুধু চুলের দিকেই নজর থাকবে বেশি। এটাও একটা অদ্ভুত বদলের কথা। আর যেটা শুনে বেশ গম্ভীর মনে হলো, ধনহীন স্বামীকে ছেড়ে শুধু টাকার জন্য ধনী কাউকে বিয়ে করার প্রবণতা বাড়বে। সম্পর্কের ভিত্তিটাই পাল্টে যাচ্ছে। আর বাড়ি তৈরি করা সেটাই যেন জীবনের সবচেয়ে বড় সঞ্চয় বা লক্ষ্য হয়ে দাঁড়াবে। সমাজের মূল ভাবনাগুলোই তো তাহলে বদলে যাচ্ছে। ঠিক, এই লেখাগুলোতে আরও আছে, যেমন অন্যায় পথে লোকে টাকা রোজগার করবে অনেক, কিন্তু সেই টাকা থেকে বন্ধুদের বা কাছের মানুষদের সামান্য সাহায্যও করবে না। একটা সামাজিক দূরত্ব তৈরি হওয়ার মতো ব্যাপার। আসলেই। আর বর্ণভেদের ব্যাপারটা, সেটাও নাকি কমে আসবে, বিশেষ করে শূদ্র আর ব্রাহ্মণের মধ্যেকার দূরত্বটা। আচ্ছা, আর গৃহপালিত পশু, সেখানেও বদল। যেমন গরুকে শুধু দুধ দেওয়ার জন্যই গুরুত্ব দেওয়া হবে, দুধ কমে গেলে বা না দিলে সেটার আর কদর থাকবে না, তখন ছাগলের দুধের ব্যবহার বাড়বে। এর সাথে আবার অনাবৃষ্টি, খাবারের অভাব, এই প্রাকৃতিক দুর্যোগের কথাও বলা হয়েছে। হয়তো এগুলো সামাজিক অস্থিরতারই একটা ছবি। এই পরিবর্তনগুলো তো শুধু সমাজ বা আচরণে নয়, মানুষের শরীরেও নাকি বিরাট প্রভাব ফেলবে। হ্যাঁ, সেটাও উল্লেখ আছে। যেমন বলছে নারীরা নাকি আকারে ছোট হবেন, খুব লোভী হবেন, অনেক সন্তান হবে কিন্তু ভাগ্য ভালো হবে না। এটা বেশ অন্যরকম বর্ণনা। আর পুরুষরা ৮-১০ বছরে আর নারীরা নাকি ৫-৭ বছরেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পাবে। এটা তো আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করা কঠিন। সত্যি খুব এতনন তথ্য। মানুষের আয়ুও নাকি অনেক কমে যাবে। হ্যাঁ, অল্প বয়সেই বুড়িয়ে যাবে মানুষ। এমনও বলা হচ্ছে যে ২০ বছর বয়সেই হয়তো মৃত্যু হবে। ভাবা যায়, পুরো জীবনচক্রটাই যেন কম্প্রেসড হয়ে আসছে। এই সময়টাকে আবার পাষণ্ড যুগও বলা হচ্ছে, তাই না? অধার্মিক মতবাদের উত্থান। ঠিক, শাস্ত্রে বলছে যখন বিষ্ণুর পুজো আচ্ছা কমে যাবে, লোকে বেদের নিন্দা করবে, তখনই কলির প্রভাব বাড়বে। ধর্মকর্ম কমে আসবে। হ্যাঁ, শ্রাদ্ধ, তর্পণ, পূর্বপুরুষদের জল দেওয়া বা ধরুন পুজো করা, অতিথি সেবা, এসব পুরনো প্রথাগুলো আস্তে আস্তে উঠে যাবে। সবটাই কি তাহলে এত নেতিবাচক? কোনো আশার কথা নেই? আছে, একেবারে শেষে একটা ক্ষীণ আশার কথাও কিন্তু বলা হয়েছে। তাই নাকি? কি রকম? বলা হচ্ছে কিছু পবিত্র তীর্থস্থানে বা বিশেষ জায়গায় খুব সামান্য পরিশ্রমে, অল্প তপস্যাতেই নাকি অনেক পুণ্য লাভ করা যাবে। ও আচ্ছা, কঠিন সময়ের মধ্যেও ভালো কাজ বা পুণ্যার্জনের সুযোগ থাকবে। হয়তো এটাই বোঝাতে চাওয়া হয়েছে যে পথ একেবারে বন্ধ হয়ে যায় না। তাহলে এই সব মিলিয়ে কলিযুগের যে ছবিটা আমরা পেলাম, সেখানে সামাজিক নিয়ম, মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, এমনকি শরীর, সবকিছুতে একটা বিরাট পরিবর্তনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে একটা ব্যাপক অবক্ষয়ের চিত্র। তো এই সবকিছুর মূল কথাটা কি দাঁড়াচ্ছে, মূল ধারণাটা কি? দেখুন, এই শাস্ত্রীয় বর্ণনাগুলো আসলে একটা গভীর পরিবর্তনের সময়কালকে তুলে ধরছে। সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক সব দিকে একটা অবক্ষয়।
পুরনো বিশ্বাস আচার মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে। কিন্তু এর সঙ্গেই যেটা গুরুত্বপূর্ণ, এই কঠিন সময়ের মধ্যেও মুক্তি বা পুণ্য অর্জনের একটা পথের ইশারা দেয়া হয়েছে। ওই যে বললেন, অল্প চেষ্টায় পুণ্য লাভের সুযোগ। হ্যাঁ, এটা হয়তো আমাদের এই চিরায়ত ধারণাটাই মনে করিয়ে দেয় যে সময়ের সঙ্গে সঙ্গে অবক্ষয় যেমন আসে তেমনি তার মধ্যেও টিকে থাকার বা নিজেকে উন্নত করার উপায়ও সবসময় থাকে। মানে অন্ধকার আর আলো দুটোই পাশাপাশি। একদম। এই দ্বৈততাই হয়তো যুগচক্রের বা জীবনের নিয়ম। এই বিষয়টা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে, তাই না?